ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আমার বাবা আমার যখন 10 বছর বয়স তখন মারা যান। মা তখন বিধবা হয়ে যায়। চাচা আমাদের বাড়িতে আসতো বাজার নিয়ে। ছোট হলেও বুঝতাম চাচার এত দরদ কেন আমাদের প্রতি। একদিন রাতের দৃশ্য দেখে আমার এমন মনে হলো যে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই। তাহলে মূল গল্পটা বলি। আব্বা মারা যাওয়া 4 মাস না যেতেই ফিরোজ চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলেই মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াতেন। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসতো। ব্যাগ ভর্তি বাজার। মা উনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে নরম কণ্ঠে বলে উঠতেন, ঘরে গিয়ে বসেন, আমি চায়ের পানি চড়াই। মায়ের নরম কথায় ফিরোজ চাচা হাসি দিত। এই হাসির অর্থ আমার তখনও জানা ছিল না। বয়সটা কম, আমার 10 বছর হবে। সব জিনিস এতটুকু বুঝলেও শুধু এতটুকু বুঝতাম, ফিরোজ চাচা আমাদের সাহায্য করছেন। না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন আমি বুঝতাম। ওই ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স দিয়ে বলতেন, নে বাপন লজেন্স খা। আমি হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। আমার দিকে তাকিয়ে থাকতো। দুটো লজেন্স পেলে একটা সুমনকে দিতাম, আরেকটা আমি খেতাম। সুমন আমার বন্ধু, তার বয়স মাত্র 9 বছর। একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম। সুমন আমার ছোটবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই। ভাঙড়ি জমাই, ট্রেন আসলে কুলির কাজ করি। কখনো বাদাম বুটো বেচি। এই স্টেশনে অনেকের সাথেই সখ্যতা, কিন্তু শূন্যের সাথে সখ্যতা আমার ছোট থেকেই। শূন্যের বাবা মানে আমাদের বস্তিতে ওর বুড়ি নানির সাথে থাকে। বাপন বলতে শুনি ওই বুড়ি নানি সব স্টেশনের পাশেই বস্তি। এ জীবন কেমন তা সব জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব নয়। সব সমাজ যা জানে তার ছিটেফোঁটাও আমাদের সাথে মেলে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা টোকাই, আমরা কুলি, আমরা ফেরিওয়ালা, আমরা শব্দ সমাজের মানুষের মতো অত শিক্ষিত নয়। আমরা দুবেলা পেট পুড়ে খেতে পেলে খুশি হই। আজকে ভাঙনি বেশি পাইনি, যা পেয়েছিলাম তা খুব কম। মহাজন টাকাও বেশি দেয়নি, 10 টাকা দিয়েছে। শূন্যের সাদা মুখটা আজ কালো হয়ে গেছে। সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পায় না। আমাদের দিয়ে কেউ কেউ কাজ করায় না। আমরা নাকি ছোট, আবার কেউ বড় বড় সুটকেস মাথায় চাপিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে চলে যায়। এরাই তো শব্দ সমাজের মানুষ। কষ্ট লাগে খুব, ঢের কষ্ট। নে তুই এ 10 টাকা নেই। শুনুন আমার দিকে একবার তাকায়, আরেকবার টাকার দিকে তাকায়। কি ভাবছিস? নে ধর, চাচি তোকে বকবে রে। আমি হাসি হেসে বলি, মা আমাকে এখন আর বকে না। ওই ফিরোজ চাচা আছে না, উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়। আচ্ছা, উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়? যে আমাদের সাহায্য করে। তাই তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো 2 বেলা খাইতে পারি না। আমি আবার হাসি হাসতে হাসতে
সামনে গিয়ে বুঝলাম মা ভেতরে আছে, আরো কেউ থাকতে পারে। কেন জানি আজ ডাকলাম না, চুপি চুপি উকি দিলাম, যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম, যা দেখছি তাই সত্যি। মায়ের সাথে ফিরোজ চাচা ঘরে বসে গল্প করছে, মনে হচ্ছে তারা দুজন কথা বলে চেনা। আমি ধরাত করে বসে পড়লাম। হঠাৎ আমার মুখটা দেখে ফেলে আমার মা, তারপর আমি জানালা থেকে দৌড়ে পালিয়ে গেলাম। তারপর কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই। তখনও ফিরোজ চাচা ঘর থেকে বের হয়নি। মা আর ফিরোজ চাচা তারা ঘরের ভিতর এতক্ষণ কি করছে আমার কাছে ফিরোজ চাচাকে একটু অন্যরকম মনে হচ্ছে। আমি চিন্তা করলাম একদিন আমি জানবো ফিরোজ চাচা কেন আমাদের এত সাহায্য করে। এর পিছনে অবশ্যই কোনো কারণ লুকিয়ে আছে। ফিরোজ চাচা একজন কেপটে প্রকৃতির মানুষ, খুব হিসাবী একজন মানুষ। একটা টাকা কই যায় সে অক্ষরে অক্ষরে হিসাব করে, আর সেই লোক কিনা আমাদের প্রতিদিন ব্যাগ ভরে বাজার করে দেয়। এর পিছনে কারণ তো অবশ্যই আছে। ফিরোজ চাচা মায়ের কাছে কি চায় এটা আমার জানতে হবে। এসব ভাবতে ভাবতেই শূন্যের ডাকে আমি তার দিকে তাকালাম। অস্ফুটভাবে বললাম, যাবি না? কোথায়? ট্রেন আইতাছে। উঠলাম, বললাম, তুই সামনে যা, আমি আইতাছি। আচ্ছা। সুমন এগিয়ে গেল। আমি আরেকবার ঘরে উকি দিলাম। শুয়ে থেকে দুজন যেন কি পরামর্শ করছে। চুপচাপ আমি সুমনকে অনুসরণ করতে লাগলাম। কয়েকটা ব্যাগ ধরতে পারলে শূন্য আজকের খাওয়াটা হয়তো হয়ে যাবে। আমার না খেলেও চলবে। যা দেখলাম তাতে পেটের ক্ষোভ মিটে গেছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু হলো। কেন কি দিলাম না? দেয়াই তো ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি ফিরলাম? ঘুরতে এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল। মনে মনে কপাল চাপড়াতে থাকলাম। সুখের পৃথিবীতে মেঘের ঘনঘটা রাতে ঘুরতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে আজকের ঘটনার পর। আমি বুঝতে পারলাম এই সুগন্ধ নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভীষণ বমি পাচ্ছিল। নিজেকে ঠিক রেখে ঘরতে ঢুকলাম। ফিরোজ চাচা চলে গেছে। ফিরোজ চাচা যেখানে বসেছিল সেই জায়গাটা দেখে আমার খুব খারাপ লাগছে। মা পেছন থেকে ডাকে, বাপন, কিরে বাপ, কি হয়েছে তোর? কোনো কথা না বলে চুপ থাকে। মা আবার আমাকে জিজ্ঞেস করে, কথা কোস না কেন? বাপন কি হয়েছে? আমি এবার বললাম, গোস্ত পাইলা কই মা? মা হাসি উত্তর দেয়, তোর ফিরোজ চাচা দিয়ে গেছে। ফিরোজ চাচা শুধু আমার ঘরে কেন দেয়? বস্তিতে আরো মেলা মানুষ আছে তো, তাদের দেয় না, খালি আমাকে দেয় কেন? মা আমার এই প্রশ্ন শুনে মা হতভম্ব হয়ে যায়। হয়তো মনে মনে ভাবে, এখনো বাপনকে দেখছি। ও মা, চুপ থাকিস না। মা বলে, তোর এত কথার উত্তর দিবার পামো না, যা গায়ে পানি দিয়া আয়। আমি দাঁড়িয়ে থাকি, নড়াচড়া করি না। আব্বা মারা যাবার পর হয়তো খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু না, খেয়েছিলাম না, মানুষের অবহেলা পেলাম। আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো। কি হলো? যা দাঁড়ায় আছিস যে? মায়ের কথায় আমার কলের দিকে হাঁটা দিলাম। খেতে বসলাম। মুখটা ভাল হয়ে আছে। সামনে গরুর গোস্ত, ডাল, ভর্তা। আমি শুধু ডাল আর ভর্তা নিলাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, গোস্ত নিলি না বাপ? আমি স্বাভাবিকভাবে বললাম, না। মা কেন? তোর মা গরুর গোস্ত মেলা পছন্দের, সেই জন্য তো না। ফিরোজ চাচাকে গোস্ত আনতে কইছিলাম, নে খা। আমি দিতেছি। মা গোস্ত দেওয়ার জন্য চামচে গোস্ত তুলে আমার পাতের দিকে ধরল। আমি প্লেটটা সারালাম। কি হইল বাপ? নে মা, খামু না। আইস ভাল লাগতেছে না। কি হয়েছে তোর? আইস এমন
করতাছ কেন, জ্বর আসছে নাকি দেখি। মা আমার দিকে হাত বাড়ায়, আমি হাত সরিয়ে দেই। মা তুমি আমায় ধরবে না মা, ফিরোজ চাচারে আর গোস্ত আনতে কইও না, আমার ভাল লাগে না গোস্ত আমার। আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাক হয়েছে। আমি তার দিকে তাকাইনি, শুধু ডাল ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুয়ে পড়লাম। আমি গোস্ত খেলাম না বলে মাও খেল না, পাশে শুয়ে পড়ল। আজকে আমাকে আর মায়ের ঘরে থাকতে দিল না, কইলেও না করে দিতাম সারা রাত। আমার চোখে ঘুম নেই, শুধু ফিরোজ চাচা মায়ের জন্য বাজার আরো কত কি নিয়ে আসে। এর মানে বুঝতে পারলাম না, আমার বয়স 10 কি হবে। আমি তো কিছু হলেও বুঝি, এমন না যে আমি কিছুই বুঝি না। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম। এখনো স্টেশনে মানুষ সেভাবে জাগেনি, ট্রেন আসতেও দেরি হবে। হয়তো আমি অস্পষ্ট আলোতে ট্রেন লাইনে বসে পড়লাম। পেটটা ক্ষুধায় চৌচু করছে, রাতে ঘুম হয়নি, জেগেছিলাম বেশিরভাগ সময়। শরীর ক্লান্ত লাগছে, মনের মধ্যে রাত যেন উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে রোদ উঠছে, দু একজন করে লোকে আনাগোনা চলছে। রোদের ঝিলিক গায়ে লাগতে অসম্ভব ভালো লাগা কাজ করছে। গতকাল ওই ঘটনা পর এই প্রথম ভালো লাগছে। হঠাৎ কার্য স্পর্শ অনুভব করলাম, পেছনে ফিরে তাকালাম। মা কিরে বাপ, সকাল সকাল এখানে কি করস একটা বলে মা আমার পাশে বসে পড়ল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যাতে মা কিছু বুঝতে না পারে। কে যেন বলেছিল মা খারাপ হলেও সে মা মায়েদের কাছে তাদের সন্তান রাজপুত্র। আমি জানি মা আমাকে কতটা কষ্ট করে মানুষ করছেন। হঠাৎ বাবার মৃত্যুটা আমাদের ভীষণভাবে কষ্ট দিয়েছে। মাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি মায়ের দিকে তাকালাম। সকাল সকাল ঘুম ভাঙল, তাই এখানে বইসা আছি। তুই এখানে কি করিস মা? মা হেসে বলল, তোকে বিছানায় পাইলাম না, ভাবলাম কই গেল বলাটা। কই আর যাবো মা, আমার তো যাওয়ানোর জায়গা নেই। মা আমাকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। বললে, এমন কথা কইস বাবা, তুই যে আমার বাপ। আমার বাপ মরার পর তুই আমার সব দুনিয়া। মা তুই বাড়িতে যা, ফ্রেন্ড আইতাছে দেখি, কেউ কম দেয় কিনা। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি আয় বাপ, চাল ভেজে চা করি। আচ্ছা মা চলে গেল। আমার মনটাও নরম হয়ে গেল। মা তো মাই হয়, মায়ের কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা। মা এমনই একজন যার মুখের দিকে তাকালে সব কষ্ট যন্ত্রণা ভুলে যায়। ট্রেন আসলো, আমি দৌড়ে গেলাম। যাত্রী আছে কিছু, কয়েকজন ভদ্রলোক নামছে। আমি এগিয়ে গেলাম। স্যার, সুটকেস ব্যাগ ধরতে হইব। কালো কোট প্যান্ট পরা লোকটা বলে উঠল, পারবি তুই, অনেক ওজন কিন্তু। আমি হেসে বললাম, পারব স্যার, এটাই তো আমার কাম। আমার কথা শুনে সুটকেসটা মাথায় তুলে দিল। আরেক হাতে আরেকটা ব্যাগ। আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি, 4 চাকার গাড়ি, খুব সম্ভবত সাহেবদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে রাখা দাঁড়িয়ে পড়লাম। আমার মাথা থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে বলল, নাম কি তো বাপন দারুণ, তো কয় টাকা দেয়া লাগবে? বিসমিল্লাহ হতে আপনি আইছেন, যা দেবেন তাই নিমস লাগবে। হাসলো, হেসে বলল, যা দিব তাই। জি স্যার। একটা 5 টাকার কয়েন দিয়ে বলল,
ওজন ছিল। আমি লোকটাকে অনুসরণ করতে লাগলাম। ওনার সাথে একজন মহিলা, সম্ভবত ওনার স্ত্রী। রাস্তার দিকে আসার পর লোকটা একটা ট্যাক্সি ঠিক করল। ততক্ষণ আমি সুটকেস নিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম কতক্ষণ নামাতে পারলেই বাঁচি। সুটকেস দুটা নামিয়ে উনি আমাকে 10 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললেন, আমি টাকাটা হাতে নিয়ে বললাম, আর 10 টাকা দেন স্যার, কম হয়ে যায় তো। আর 10 টাকা মানে একটা সুটকেস 10 টাকা দুইটা। সুটকেস 20 টাকা, 10 টাকা দিচ্ছি, এটাই বেশি দিচ্ছি যা ভাত। লোকটা কর্কশ কণ্ঠে বলে উঠল। আমি নরমস্বরে বললাম, স্যার ঠকানো হয়ে যায়। এ কথা শুনে আমাকে তাপড় দিয়ে বল, পাজি ছেলে, মুখে মুখে তর্ক করিস, 10 টাকা দিচ্ছি, এটাই বেশি একটা বলেই ওনারা ট্যাক্সি করে চলে গেল। আমি মাটিতে পড়ে চেয়ে থাকলাম। গায়ে ঝাড়তে ঝাড়তে ভাবলাম দুজনের মাঝে কত ব্যবধান, একজন কত বিমলি আর একজন কত বাজে লোক, অথচ দুজনেই কোর্টায় পড়া। আল্লাহ, দুনিয়ার কত খেলা যে চলে তার শেষ নেই। বাড়িতে ফিরে দেখলাম সুমন মায়ের পাশে বসে আছে। মা চালু ভাজে, আমি তাদের পাশে বসে পড়লাম। সুমনকে বললাম, সকাল সকাল তুই। সুমনের মুখটা কালো হয়ে গেল, মনে হয়ে গেল দাদির জ্বরটা বাড়ছে, বিছানা থেকে পারে নাই, ক্ষুধাও লাগছে। সুমন কোথায়? বল, দুপুরবেলা এখানে ভাতও খাইস? সুমন জেঠাইমার জন্য নিয়েও যাইস? সুমন এবার একটু স্বস্তির নিশা ফেল। আছে চাচি, চা আর চাল ভাজা খেয়ে সুমন সহ স্টেশনের দিকে ছুটলাম। কিছুক্ষণ পর সুমন বলে উঠল, তার পেছনে ধুলা কেন? আমি পেছনে ফিরে তাকালাম, দেখলাম সত্যি সত্যি অনেক ধুলো। ঝাড়তে ঝাড়তে বললাম, এক সাহেব ব্যথায় ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। ধাক্কা মারছে কেন? 2টা সুটকেস জন্য 10 টাকা দিচ্ছি, 20 টাকা চাইতে ধাক্কা মার। সুমন, ওর মনটা খারাপ হয়ে গেল, আমি জানি। আমার জন্য ওর অনেক মায়া, অনেক টান ভালোবাসে ও আমায়। আমি 50 টাকার নোটটা বের করে ওর হাতে দিয়ে বললাম, নে। 50 টাকার নোট দেখে অবাক হয়ে আমার দিকে তাকালো। এত সকাল সকাল 50 টাকা কই পাইলি? সহজ মুখে বললাম, আরেক সাহেব ব্যথায় খুশি হয়ে দিচ্ছে, নে দাদির জন্য ওষুধ কিনিস। মুহূর্তেই সুমন, ওর মনটা ভালো হয়ে গেল। হাসি মুখে বল, বিকেলে বাড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে ফিরোজ চাচা বসে আছে। মা চুলো ধরিয়েছে। আমি আসার আগে বাড়ি আদাল থেকে এতটুকু শুনলাম যে মা ফিরোজ চাচাকে বলছে, আপনি এ বাড়িতে আসবেন না। মাইনসের কথা শুনতে হয়। মাইনসে কি তারে বে পারুল? পারুল আমার মায়ের নাম। ফিরোজ চাচা বলল, চল কাজী অফিসে তোকে বিয়ে করে ফেলি, রানী করে রাখবো তোকে আমার বিয়ে। ইচ্ছা নাই তাইলে কি বিধবা হয়ে থাকবে? কথা শুনে মা চমকিত হয়ে গেল। ফিরোজ চাচা দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকালো। মায়ের চাহনি দেখে আমার মায়া হলো। বড়মায়া ফিরোজ চাচা বলে উঠল, বিয়া করতে চাইতেছি, তাও তো হয় না। আমার বাড়িতেও আমার আরো বউ আছে যে তোরে সুখে রাখবো না, তাহলে আমার বাপনের কি হবে? বাপনকে নিয়ে ভাবিস না, ও তো পোলার মতো। এই কথা শোনার পর আমার মেজাজটা খারাপ হতে লাগলো। বাড়িতে কিভাবে যাব সেটা নিয়ে ভাবতে লাগলাম। যাব কি যাব না সেটা নিয়ে দোটানায় পড়ে গেছি। শেষ পর্যন্ত গেলাম। আমাকে দেখে ফিরোজ চাচা বলে উঠল, আরে বেটা, কি খবর? কাম কাজ সব ভালা তো? হুম ভালা। মিছে মিছি বাড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম। বাইরের লোকটা মায়ের সাথে তার ব্যবসা নিয়ে কথা বলছিল। আমি জানি আমার না থাকলে অন্য কথা বলতো। এখন বাজে লোক হয় তাকে আমাকে দেখে বলল, লজেন্স খা। বললাম, আমি লজেন্স খাওয়া ছাইড়া দিচ্ছি। তাহলে
ভাবিস সে ততটা খারাপ না, তুই মাঝে তোর চাচা আর আমাকে রুমে দেখতে পেয়ে বাজে ভাবে নিছিস। আসলে তোর চাচা তোর বাবার স্মৃতি নিয়ে আমার সাথে কথা বলতো আর আমাকে সান্ত্বনা দিত। আল্লাহ যা করে তা ভালো জন্যে করে। তোর ফিরোজ চাচা আমাদের পাশে না থাকলে যে আমাদের কি হতো বাপ, তুই রাগ করিস না। ফিরোজ চাচা বলল, ঠিক